FM. The night comes alive. বিশ্বাস করা না করাটা আপনার ব্যাপার। দ্যাটস রাইট। বিশ্বাস করা বা না করাটা আপনার ব্যাপার। আমি রাস্তায় আছি, সাথে ঘড়িতে সময় রাত 11:59। শুরু হয়ে গেল ভূত এফএম। আপনাদের সবাইকে ভূত এফএমে আমন্ত্রণ জানাচ্ছি এবং আশা করছি যে যেখানে আছেন ভালো আছেন, সুস্থ আছেন, নিরাপদে আছেন। এবং কয়েকদিন প্রচণ্ড গরম ছিল, তারপরে আমাদের সেই ঝড়ের আশঙ্কা। এবং আমি বলবো যে যে কোনো প্রাকৃতিক দুর্যোগেই নিজের সেফটিটা আগে এনশিওর করবেন, উইচ ইজ ভেরি ইম্পর্ট্যান্ট। এবং আমাদের প্রচুর লিসেনার আছেন যারা কোস্টাল এরিয়াতে থাকেন, যারা বিভিন্ন জায়গায় থাকেন, এবং তাদের প্রত্যেককে বলবো যে ঝড়ের পরিমাণ বা মাত্রা যাই হোক না কেন, আপনি সবসময় চেষ্টা করবেন যে আপনার ওই জায়গার লোকাল অথরিটি যা বলছে এবং আপনার যেটা করা উচিত সেটা সবার আগে করে ফেলা। হ্যাঁ, সেটা খুব বেশি জরুরি এবং আমার মনে হয় যে সেটা শোনা উচিত। এবং আমার আরও একটা কথা বলার আছে, সেটা হচ্ছে আমাদের যারা শুনছেন তাদের মধ্যে একটা বিরাট অংশ আছেন কলকাতা এবং পশ্চিমবঙ্গে। এবং তাদের সবাইকেই আমি জানাচ্ছি আমাদের ভূত এফএমে আমন্ত্রণ, এবং সেই সাথে আপনাদেরও সুরক্ষা কামনা করছি এবং আশা করছি আপনারাও নিরাপদে আছেন এবং সুস্থ আছেন। এবং যারা যেখান থেকে আছেন না কেন, আমাদের ফেসবুক পেজে একটু জানাবেন যে আপনারা ভালো আছেন এবং সুস্থ আছেন, এবং কোন জায়গা থেকে লিখছেন সেটাও জানাবেন। শুরু করছি আজকের ভূত এফএম। শুরুতে জানিয়ে দিচ্ছি কীভাবে আমাদের সাথে যোগাযোগ করবেন। যদি আপনি আপনার ঘটনা পাঠাতে চান, তাহলে আপনাকে চলে যেতে হবে আমাদের যে ইমেল অ্যাড্রেস, সেই ইমেল অ্যাড্রেসটা মনে রাখতে হবে। আমাদের ইমেল অ্যাড্রেস হচ্ছে bhutfm@radiofurti.fm, which is bhwtfm@radioforti.fm। আপনার নাম, ঠিকানা এবং ফোন নাম্বার সহ আপনার জীবনে ঘটে যাওয়া বা আপনার জানা শেয়ার ঘটনা লিখে পাঠিয়ে দিন আমাদের কাছে। ঘটনার শুরুতে অবশ্যই উল্লেখ করুন যে ঘটনাটি আপনি স্টুডিওতে এসে শেয়ার করতে চান, নাকি আপনি চান আপনার ঘটনা আমরা পড়ে শোনাই। যারা দেশের বাইরে রয়েছেন তাদেরকে সরাসরি বলব যে আপনারা অডিও ক্লিপ পাঠাতে পারেন বা লিখেও পাঠাতে পারেন আপনাদের ঘটনাটি। এবং আমি যেটা বলব সেটা হচ্ছে আমাদের দুটো ফেসবুক পেজ রয়েছে। আর ফেসবুক পেজের লিঙ্কটা বলে দিচ্ছি, www.facebook.com/radio.furti and www.facebook.com/bhutfm.russell। আর আমাদের টুইটারে আপনি আসতে পারেন এবং আপনি দেখতে পারেন আমাদের পোস্টটা russell_bhutfm। আপনারা জানেন সবাই, সেখানে এসেও ভিজিট করতে পারেন। তো যাই হোক, আমি যেটা করব এখন, তো ঘটনায় যাব। আমার নামের স্পেলিং হচ্ছে RUSSELL। আর আমি এখন ঘটনায় যাব এবং এখন পর্যন্ত পরিবেশ সুন্দর এবং বৃষ্টিও হয়ে গেছে, ঠান্ডা ঠান্ডা একটা ব্যাপার। এবং আমাদের স্টুডিওর যে জানালার কাজ সেটা অনেকটাই ঝাপসা নিচের দিকটা। তো যাই হোক, আশা করছি সবাই আজকের ভূত এফএম অনেক এনজয় করবেন। এবং আজকে ভূত এফএম শুরু করতে চাই একটা আমরা ইমেল দিয়ে, যে ইমেলটি আপনাদেরই পাঠানো ইমেল, এবং সেটা আপনি যিনি পাঠিয়েছেন তার মতো করে পড়ে শোনাতে চাই। চলুন শুনে আসি। চলা থাকে। তো আমি আজকে আমার প্র্যাকটিক্যাল এক্সপেরিয়েন্স, আমার নিজস্ব এক্সপেরিয়েন্স একটা ঘটনা বলবো। সেটা কাওলা রোড নিয়ে, এয়ারপোর্ট রোডের। অনেক শুনেছি আমরা এই রোডটা নিয়ে, এবং অনেকে আলোচনা করেছেন, এবং আজকে আপনিও আলোচনা করবেন। এবং আমি এটা নিয়েই প্রথমে একটু কথা বলতে চাই। সেটা হচ্ছে যে এই যে এই রোডটা নিয়ে এত কিছু শুনি, আপনি তো ওই এলাকায় থাকেন, তো জি। আপনার কাছে তার মানে মনে হয় যে যারা বলেন তারা ভুল বলেন না, না, obviously no. এবং আপনার নিজেরও এটা নিয়ে এক্সপেরিয়েন্স আছে। এক্সাক্টলি রাইট। ওকে, এবং হয়তো কেউ প্রকাশ করে কেউ করে না, এটাই আরকি। জি, তো আমি আমার ১ম ঘটনাটা বলছি। এটা ছিল 2011 এ। জি, তখন আমি একটা সিমেন্ট কোম্পানিতে কাজ করি। ঢাকা থেকে একটা ছাতকে, সিলেটে ছাতকে। হুম, হুম, তো আমি ওখানে অ্যাডমিনের দায়িত্বে ছিলাম। তো একদিন সাডেনলি আমার ভাইয়ের কল পাই যে মা সিক, মা আচ্ছা, হসপিটালাইজড। সো দ্যাট ওয়াজ লাইক 2 o'clock। আমরা ইন দ্য লাঞ্চের মর্নিং, পরে, না, 2 o'clock আচ্ছা, আফটারনুন। আফটারনুন, ওকে, লাঞ্চ ছিলাম, লাঞ্চের পর কলটা পেয়ে। সো আমাদের একটা মাল্টিন্যাশনাল কোম্পানির সবচেয়ে বড় জিনিসটা হচ্ছে ফ্যামিলি প্রায়োরিটি ইজ দ্য ফার্স্ট হুম, প্রায়োরিটি। সো আমি খবরটা পেয়ে আমি প্ল্যান্ট ম্যানেজার অ্যাপ্রুভাল নিই। তখনই আমি ঢাকার উদ্দেশ্যে রওনা করি। তো ছাতক থেকে ডে টাইমে যদি আমি ঢাকা আসি, প্রথমে আমাকে সিলেট যেতে হয়। হুম, হুম, সিলেট থেকে দেন বাস অথবা বাই এয়ার আমি ঢাকা আসি। তো ওদিনকে আমি প্ল্যান থেকে বের হতে লাইক 2:30 আমি বের হয়ে সিলেটে গিয়ে 4টা, 4:30 একটা বাস পেয়ে যাই। তো সিলেট থেকে সাধারণত ইট টেকস লাইক 5 আওয়ার্স ম্যাক্সিমাম। কিন্তু ওদিনকে হবিগঞ্জে একটা ট্রাক অ্যাক্সিডেন্ট হওয়াতে আমার ঢাকা পৌঁছতে রাত 12টা বেজে যায়। আচ্ছা, তখন আমি ইস্কাটনে থাকতাম। তো আমি সায়দাবাদ থেকে নেমে বাসায় এসে জাস্ট এশার নামাজ আদায় করে আমি আমার গাড়িটা নিয়ে, পার্সোনাল গাড়ি নিয়ে আমি উত্তরের দিকে রওনা হই। তখন 12টা বাজে রাতে। তো আমি গাড়ি ড্রাইভ করতেছি খুব ভালোভাবেই। আমি রেডিসনটা পার হলাম। তো আমার একটা হ্যাবিট হচ্ছে, রেডিসনের পরে সাধারণত এয়ারপোর্টের আগে কোনো ডিভাইডার নেই, তো ওটা ডিভাইডার নেই বা স্পিড ব্রেকার নেই। এইজন্য আমি
অকটেনে চেঞ্জ করে গ্যাস থেকে একটু স্পিডে গাড়িটা চালায়। সো ইনজেক্টরে কোনো ময়লা থাকলে ওটা যেন ছেড়ে যায়। আচ্ছা। তো যাচ্ছি তো কাওলা ব্রিজটার নিচ থেকে যাবো ওটা দেখি ওটা ক্রস করতে সাডেনলি আমার গাড়ির স্পিডটা স্লো হয়ে যাচ্ছে। হুম, মানে স্যার স্লো মিনস ডেড স্লো। তো আমি সাথে, সাথে অনেক কিছু চিন্তা করলাম যে দ্য ওয়ে আই মেইনটেইন মাই কার হুম, ইটস নট পসিবল এট অল। আর অকটেনে দেয়া। তো আমি মানে দেখতেছিলাম যে কি হচ্ছে। আমি এক্সেলারেটর আরো বেশি করে চেপে দিচ্ছি না কিছুতে কিছু হচ্ছে না। হুম, হুম, আমার আরেকটা হ্যাবিট হচ্ছে আমি সাইড মিররে মানে গাড়ি চালাই। সাইড মিরর দেখে। কখনো রিয়ারলি আমি রিয়ার ভিউ মিররে তাকাই। আচ্ছা। তো সাডেনলি আমার চোখটা চলে গেছে রিয়ার ভিউ মিররে। তখন দেখলাম যে মানে যা দেখলাম এটা আমি চিন্তাও করিনি কখনো যে ইটস এ ইটস অ্যান অ্যানিমাল লাইক এটা কুকুরও না, আবার ঘোড়াও না। কুকুরের চেয়ে একটু লম্বা। জি। একটু বেশি আবার ঘোড়ার চেয়ে একটু ছোট বাট মুখটা হচ্ছে ঘোড়ার মতো। আচ্ছা। এটা আমার গাড়ির পিছনে দৌড়াচ্ছে আর ধরে অবস্থা গাড়িটা। তখন আমি মানে ফার্স্ট অফ অল ১ম এ দেখতেছি আমার হাত-পা সব ক্লাপস হয়ে যাচ্ছে ওটা দেখে। বাট আমি যেহেতু আল্লাহর রহমতে নামাজ রোজা করি, নামাজের পাবন্দি করি। আমাকে এক হুজুর বলে দিয়েছিল এই ধরনের কিছু কখনো আয়াতুল কুরসির চেয়ে সূরাতুল ইখলাসটা ভালো কাজে দেয়। তো আমি ওটাই জোরে, জোরে পড়তে শুরু করি। সো আমি ১ বার পড়লাম, ২ বার পড়লাম, ৩ বার শেষ হয়নি। জি। দেখি কোথাও কিছু নেই। আমার গাড়িটা যা খুব জোরে এয়ারপোর্টে আগে যে স্পিড ব্রেকারগুলো ছোট, ছোট ওটার মধ্যে বাড়ি খেলো। আচ্ছা। জাস্ট আই ওয়াজ সোয়েটিং লাইক এনিথিং। সবকিছু ঠিক আছে। আমি তারপর আবার গ্যাস দিয়ে গাড়িটা স্লো করে মোটামুটি মা ছিল ক্রিসেন্ট হসপিটালে ৭ নম্বরে। জি। ওখানে গেলাম। কাউকে কিছু বুঝতে দেয়নি। এভরিথিং ওয়াজ অলরাইট। হুম, হুম, বাট আমি খুব ঘামছিলাম এটাই সবচেয়ে বড় জিনিস। আর আমার মনের মধ্যে যে ভয়টা ছিল ওটা তখন প্রকাশ করিনি। বিকজ একদিকে মা সিক, তারপর ভাইয়েরা সবাই আছে। হুম, হুম, তো গেলাম দেখলাম পরের দিন মার সেন্স ফিরল। জি। তো মার সাথে দেখা করলাম। তারপর লাইক ১০ টাকা থেকে ব্যাক করলাম বাসায়। এই ছিল ফার্স্ট ঘটনা রাসেল ভাই। ওকে। থ্যাংক ইউ সো মাচ। থ্যাংক ইউ। আমরা ওয়েলকাম। পরের ঘটনাটা অনেক বড়। সেই ঘটনাটা জি। আমরা আবারও ফিরে আসবো। তার আগে আমরা যেটা করব সেটা হচ্ছে দেখি যে আমাদের যারা শুনছেন তারা কি লিখছেন এই মুহূর্তে আমাদেরকে। এবং আমি দেখতে পাচ্ছি যে আমাদেরকে অনেকেই লিখছেন এবং আমি দেখতে পাচ্ছি যে আমাদের সাথে রোহান লিখেছেন, আমাদের সাথে আছেন তিনি এবং তিনি ভয় পেতে চান। রাফিকুল ইসলাম আমাদের সাথে আছেন এবং তিনি বলছেন যে আচ্ছা তিনি এই মুহূর্তে আমাদের সঙ্গে আছেন এবং দোয়া চেয়েছেন সবার কাছে। ইন্ডিয়া থেকে লিখছেন, রাইট? আচ্ছা, না, তিনি বলেছেন যে যেখানেই থাকি না কেন দোয়া চা আচ্ছা না হ্যাঁ, ইন্ডিয়া থেকে লিখছেন, মুর্শিদাবাদ লালগোলা থেকে এবং তিনি লিখেছেন যে এই প্রাকৃতিক দুর্যোগ যেন মোকাবেলা করতে পারেন সেই জন্য দোয়া চেয়েছেন। সবাই দোয়া করি সবকিছু ঠিকঠাক থাকুক। আবরার আহমেদ রাজু আমাদের লিখেছেন, তিনি ভূত এফএম লাভ করেন তাই ভূত এফএম শোনেন। আমাদের সাথে রিয়াদ সান, আমি টুইটার থেকে আগে শুরু করেছি, ভালুকা থেকে শুনছেন এবং আমাদের সঙ্গে আছেন দেখতে পাচ্ছি সঞ্জিরা রহমান নিশি এবং তিনি হ্যালো ভাইয়া, আজকের ওয়েদারের সাথে ভূত এফএমটা ইজ টু পারফেক্ট, ওয়ে টু পারফেক্ট। আচ্ছা ওকে। আমাদের সঙ্গে আছেন শান্তা ইসলাম এবং তিনি দ্য ফার্স্ট ইনসিডেন্ট ওয়াজ গুড। আমাদের সঙ্গে আছেন দেখতে পাচ্ছি হাসিবুল হাসান রিফাত এবং তিনি বলছেন তার লেখা পড়া হয় না কেন, আমি তো পড়ছি, একে একে পড়ছি। আপনি ৩ মিনিট আগে লিখেছেন এবং ৩ মিনিট আগে আপনি যে মেসেজটা পাঠিয়েছেন সেটাই হচ্ছে যে আমার মেসেজ পড়া হয় না কেন। আমাদের সঙ্গে আছেন আরিফুর রহমান এবং ইমেলটা বেশ ভালো লেগেছে সেটা তিনি বলেছেন। আবরার আহমেদ রাজু আমাদের সঙ্গে আছেন এবং তিনি বলছেন যে কেউ বিশ্বাস করুক বা না করুক আমি ভূত এফএমের সাথেই আছি। আমাদের সাথে আছেন সাইফুল ইসলাম এসআর এবং তিনি আমাদের সঙ্গে এই মুহূর্তে শুনছেন আমাদেরকে। আবরার আহমেদ রাজু আমাদের সঙ্গে আছেন। আমাদের সঙ্গে আছেন দেখতে পাচ্ছি মোহাম্মদ রাফিউর রহমান রাহাত, ফার্স্ট ইমেলটা ভালো ছিল। প্রিন্স নূর আমাদের সঙ্গে আছেন। আমাদের সঙ্গে আছেন মইনুর সাগর, এছাড়াও আছেন জিসান উল হাবিব তনয়, আমাদের সঙ্গে আছেন দেখতে পাচ্ছি। এছাড়াও সাগর আমাদের সঙ্গে আছেন, এমএইচ সোহাগ আমাদের সঙ্গে আছেন, তাওহিদ আফ্রিদি, তামিমুল ইসলাম আমাদের সঙ্গে আছেন, রাকিব হাসান আমাদের সঙ্গে আছেন, প্রিন্স আরকে আমাদের সঙ্গে আছেন, আমাদের সঙ্গে আছেন মেহেদী হাসান শাকিল, এছাড়াও শাহিন খান জেমস আমাদের সঙ্গে আছেন, এমডি রাজন আমাদের সঙ্গে আছেন, নাজমুল হাসান আমাদের সঙ্গে আছেন, আমাদের সঙ্গে আছেন রাজীব হাসান মিঠুন, জায়েদ মাহমুদ আমাদের সঙ্গে বরিশাল থেকে আছেন, এছাড়াও সাকিবুল ইসলাম শিমুল আমাদের সঙ্গে আছেন, আরও অনেকেই আমাদের সঙ্গে আছেন। আমি দেখি যে রেডিও ফুর্তি যে ফেসবুক পেজটা সেখানে কে কে আছেন, রানা শেখ আমাদের সঙ্গে আছেন, আমাদের সঙ্গে আছেন আরও অনেকেই এই মুহূর্তে এবং যেমন আমি দেখতে পাচ্ছি। আচ্ছা, এই পেজটা থেকে আমি এই পেজটা একটু লিঙ্কটা বলে দিই, www.facebook.com/radio.furti এবং সেইখানে আমরা এই মুহূর্তে আছি। ইয়ামিন এলান আমাদের সঙ্গে আছেন, আমাদের সঙ্গে আছেন দেখতে পাচ্ছি রাতুল মালিক, এছাড়া এমডি শরীফ মাহমুদ আমাদের সঙ্গে আছেন, আল শাহরিয়ার আমাদের সঙ্গে আছেন, জাহেদ আলী আমাদের সঙ্গে আছেন, সাব্বির হোসাইন আমাদের সঙ্গে আছেন, শিরোনামহীন বাবু আমাদের সঙ্গে আছেন আমাদের এবং তিনি বলছেন প্লিজ ওয়েলকাম মি, ওয়েলকাম টু ভূত এফএম এবং আশা করছি পুরোটা সময় আপনি এনজয় করবেন। এমডি নাইমুর রহমান আমাদের সঙ্গে আছেন এবং তিনি বলছেন আই লাভ ভূত এফএম ফ্রম খুলনা। আমাদের সঙ্গে আছেন বিজয় আচার্যি এবং তিনি বলছেন যিনি চট্টগ্রাম থেকে আমাদের সঙ্গে আছেন, এম এ রাসেল আমাদের সঙ্গে আছেন, আমাদের সঙ্গে আছেন ইব্রাহিম ইসলাম লিটন, তিনি ভূত এফএম বলছেন লাভ ইউ ভূত এফএম। জনাথন আমাদের সঙ্গে আছেন, আমাদের সঙ্গে আছেন দেখতে পাচ্ছি আই এম লিসনিং ফ্রম কাতার, আই লাভ ভূত এফএম
লিখেছেন। আমাদের সঙ্গে আছেন দেখতে পাচ্ছি আরি তিয়ান, উজ্জ্বল হালদার এবং তিনিও আমাদের সঙ্গে আছেন এবং তিনি হচ্ছে অনেকদিন পর শুনছি ভূত এফএম নিয়ে তিনি অনেক এক্সাইটেড। রানা শেখ আমাদের সঙ্গে আছেন, আফসার ইমরান আমাদের সঙ্গে আছেন, রিশাদ আহমেদ মনির আমাদের সঙ্গে আছেন দেখতে পাচ্ছি সাদিয়া নওরিন, এছাড়াও তানহা তাবাসসুম রিয়া আমাদের সঙ্গে আছেন, সাবিলা অরিন আমাদের সঙ্গে আছেন, বরিশাল থেকে আছেন রাজভীর সহ আরও অনেকে। আমাদের যে ভূত এফএমের পেজটা রয়েছে www.facebook.com/bhutfm.russell, সেখানে দেখতে পাচ্ছি এমডি মারুফ হাসান অভি আমাদের সঙ্গে আছেন, রফিকুল ইসলাম রূপক আমাদের সঙ্গে আছেন, অ্যালেক্স ইফতেখার হোসেন শিমুল আমাদের সঙ্গে আছেন এমডি আবুল ইসলাম আকাশ আমাদের সঙ্গে আছেন, তিতাস এইচ তাসনিম আমাদের সঙ্গে আছেন দেখতে পাচ্ছি আহমেদ রাহিম, এমডি নাইম শেখ আমাদের সঙ্গে আছেন এবং শিরোয়েল কলোনি রাজশাহী থেকে তিনি শুনছেন, আব্দুল্লাহ খান আমাদের সঙ্গে আছেন, সাতক্ষীরা থেকে শুনছেন, ইমন খান হৃদয় আমাদের সঙ্গে আছেন, আরাফ মাহমুদ জাফর আমাদের সঙ্গে আছেন, এম এইচ রোমান আমাদের সঙ্গে আছেন, জীবন কুমার আমাদের সঙ্গে আছেন, সামিন আহমেদ আমাদের সঙ্গে আছেন, এ আর আমাদের সঙ্গে আছেন, এ আর বাদশাহ, এছাড়াও হাসান আলী আমাদের সঙ্গে আছেন, সচিব তালুকদার আমাদের সঙ্গে আছেন, আমানুল মাসুদ অপূর্ব আমাদের সঙ্গে আছেন, তৌফিক ইলাহি তনয় আমাদের সঙ্গে আছেন যশোর থেকে, এছাড়াও আরাফ মাহমুদ আমাদের সঙ্গে আছেন, আছেন ইউনুস আলী সোহাগ সহ আরও অনেকে। থ্যাংক ইউ সো মাচ আমাদের সঙ্গে থাকার জন্য। আমরা চলে যাবো আমাদের দ্বিতীয় অতিথির কাছে। আপনার নামটা প্লিজ একটু বলবেন, আপনি কোথা থেকে এসেছেন সেটা বলবেন, তারপরে আপনার ঘটনায় যাব এবং আপনি আপনার প্রথম ঘটনাটা প্লিজ একটু শুরু করবেন। আসসালামু আলাইকুম রাসেল ভাই। ওয়ালাইকুম সালাম। আমি মাহমুদ হাসান মুন্না, আমি জি। এসেছি বরিশাল থেকে। জি, বলুন আপনার ঘটনা। তো রাসেল ভাই, প্রথমেই বলতে চাই, আমি আজকে প্রথম যে ঘটনাটা বলবো সেটা আমার দাদার কাছ থেকে শোনা। আমার দাদা গত ডিসেম্বর মাসের 23 তারিখে মারা গেছে। সবাই আমার দাদার জন্য দোয়া করবে। জি। তো আমার দাদারা ছিলেন দুই ভাই। তো দাদারাদের যে পুরানো বাড়ি সেটা ছিল আমাদের যে বর্তমান যে এলাকা চন্দ্রমোহন, তার পাশে একটা গ্রামে চরদারিয়াল নাম। জি। তো ওইখান থেকে দাদারা চন্দ্রমোহন আইসা একটা বাড়ি করে। তো দাদারা দুই ভাই বাড়ি করার পরে ওই বাড়িতে থাকতো, নতুন বাড়িতে থাকতো দাদারা দুই ভাই, আর আমার যে বড় দাদি ছিলেন উনি আর ওনার আম্মা। তো থাকার পরে তো বাসার যত কাজটা, পুরুষ বলতে আমার দাদাই ছিলেন, কৃষিকাজ করতেন দাদা তখন। তো সারাদিনের কাজ শেষে আমাদের ওইখানে আবার রাসেল ভাই গ্রাম অঞ্চলে, জি। যে আজকে থেকে মানে 60 দশকে, জি। 1960 দশকের দিকে তো ঘটনাটা ছিল এমন। জি। আমাদের পাশের গ্রামে একটা লাঠি খেলার আয়োজন করা হয়েছিল, যে বাংলা বাজার নামে একটা জায়গায়। তো ওইখানে দাদা চিন্তা করলেন যে সারাদিনের কাজ শেষে লাঠি খেলা দেখতে যাবে। তো দাদা যখন মানে সারাদিনের কাজ শেষ করার পরে লাঠি খেলা দেখতে যাবে, তো আগে গ্রাম অঞ্চলে তেমন রাস্তাঘাটের অবস্থা ভালো ছিল না। তো মানুষের চলাচলের মাধ্যম হিসাবে নৌকা ব্যবহার করতো, বিশেষ করে যারা কৃষিকাজ করতো তাদের তো বাসায় নিজেদের একটা করে নৌকা থাকতো এমন। তো দাদা সারাদিনের কাজ শেষে নৌকা নিয়ে ওই পাশের গ্রামে যেখানে লাঠি খেলা হচ্ছে ওইখানে চলে যায়। তো উনি সন্ধ্যার পরে ওনার কাজ শেষে লাঠি খেলা দেখতে যায়। তো লাঠি খেলা শেষে যখন বাসায় আসতেছিল তখন আনুমানিক রাত, উনি আমার যেটা বলছেন 10টা থেকে কি 11টা হবে এরকম একটা মাঝামাঝি সময়। তো উনি আসতেছেন নৌকা দিয়ে, আস্তে আস্তে একা আসতেছেন রাত্রেবেলা। তো গ্রাম অঞ্চলে 10টা 11টায় অনেক রাত্র। তো উনি যখন খালের একটা পাড় দিয়ে আসতেছিলেন, তো খালটা ছিল বিলের সাথে মানে অ্যাডজাস্ট করা। তো ওই সময়টা ছিল বর্ষাকাল, পানিতে পুরা ভরা ছিল। তো উনি খালের পাড় দিয়ে যখন আসতেছিলেন, কিছু দূর যাওয়ার পরে উনি দূরে একটা আলো দেখতে পায়। তো যখন আলোটা দেখতে পায়, তো উনি নৌকা চালায় যখন আলোটার কাছাকাছি চলে আসে, তো দেখে যে ওইখানে একটা ঘাট ছিল, ওই ঘাটের পাড়ে একটা মহিলা দাঁড়ানো। তো ওনারে মহিলা হাত দিয়ে ইশারা করতেছে নৌকাটা থামানোর জন্য। তো উনি নৌকাটা থামানোর পরে উনি যেটা দেখছে, তো ওই যে মহিলা ওনারও চিনে, আমাদের এলাকার এক লোক, ওনার নাম ছিলেন জব্বার, ওনার আম্মা। জি। তো উনি বলতেছে যে বাবা, তুমি আমার একটা উপকার করবা, আমার স্ত্রীর তো মানে এই প্রসব বেদনা উঠছে, তুমি একটু কষ্ট করে, আমাদের ওই গ্রামে একটা মহিলা ছিলেন দাইমা, যিনি উনি আবার ওই মানুষের বাড়ি যায় এই কাজ করতেন, মানুষের সাহায্য করতেন। তো আমার একটু ওই যে খান নামে একটা বাড়ি ছিল, তো ওইখানে নামাই দিবা একটু কষ্ট করে, আমাদের বাড়িতে কোনো পুরুষ মানুষ নেই, ওনার ছেলে আবার আর্মিতে চাকরি করতো তখন। জি। তো উনি অত কিছু ভাবে নাই, তখন উনি চিন্তা করলো যে মানুষের সাহায্য করি। তো উনি উঠানোর পরে উনি নৌকা চালাচ্ছে। তো তখন রাসেল ভাই ওই সময়টা ছিল ভাটা চলতেছিল তখন। তো উনি পিছনে ফিরে দাঁড় বাইতেছিল নৌকার। তো ওইটা বাওয়ার পরে কিছু দূর যাওয়ার পরে আমার দাদা আবার কি করতেন, স্মোক করতেন। তো উনি চিন্তা করলো যে এখন একটা সিগারেট ধরাই, যেহেতু একটু ঠান্ডা লাগতেছে। তো উনি সিগারেট ধরানোর জন্য, সিগারেটটা ছিল আবার পিছনে, উনি সেটা নেওয়ার জন্য একটু পিছনে তাকায়। তো রাসেল ভাই তাকানোর পরে উনি ফার্স্ট যেটা দেখে, তো সেটা হলো গিয়া ওই যে মহিলার হাতে একটা কুপি টাইপের একটা দেখছিল প্রথম। তো আসলে এটা কুপিও না, ওটা কিসের আলো উনি ওইটা আজকে পর্যন্ত আমার যখন বলছে তখনও মানে ওটা জানতে পারেন ওটা কিসের আলো ছিল। জি। তা আরেকটা জিনিস লক্ষ্য করে রাসেল ভাই, ওই মহিলার হাতে নাকি একটা ব্যাগ ছিল, যেটা উনি আন্ধারে দেখতে পারে নাই, অন্ধকারের মধ্যে। তো উনি দেখতেছে যে ওই মহিলা ওই পুটলি থেকে কিছু একটা বের করে, লাইক মানুষের কাটা হাত, উনি নিচের দিকে তাকায় ওইটা চাবায় খাচ্ছে। তো রাসেল ভাই এটা দেখার পরে দাদা মানে খুব বেশি ভয় পায়। তো হঠাৎ করে ওই মহিলা মানে টের পেয়ে গেছে, ওনার দিকে তাকাইছে। তাকানোর পরে দাদা আল্লাহর নাম নিতেছিল তখন। তো ওনার টার্গেট ছিল একটাই, নৌকাটা কোনো একটা ভাবে খালের সাইড করে উনি লাফ দিবে ওইখান থেকে, নৌকা থেকে।
তো উনি কোনোভাবে নৌকাটা সাইড করে খাল থেকে লাফ দেয়। তো লাফ দেওয়ার পরে উনি দৌড় দেওয়ার চেষ্টা করে। তো উনি দৌড় দিয়ে কিছু দূর যায় সামনে, ওনার কাছে মনে হইতেছিল যে উনি যতই যাচ্ছে মানে ওনার পা হাত পা সব অবশ্যই আসতেছে, হাত পা চলতেছে না ওনার। আচ্ছা। কিছু দূর যাওয়ার পরে উনি দেখতেছে যে ওই মহিলা ওনারে হাত দিয়ে ইশারা করে ডাকতেছে। তো উনি অনেক কষ্ট করে আল্লাহর নাম নিতে নিতে মানে দৌড়ে কিছু দূর যায়। তো যাওয়ার পরে ওই আগে মানে বাড়িঘর ছিল একটু দূরে দূরে, তো উনি একটা বাড়ির কাছাকাছি চলে আসে। তো চলে আসার পরে ওই বাড়ির সামনে ছিল একটা তাল গাছ। তো উনি দেখতেছে যে তাল গাছ থেকে ধাপ করে একটা শব্দ হয়েছে। শব্দ হওয়ার পরে উনি দেখতেছে যে ওনার কিছু দূর সামনে একটা লোক, জুব্বা পরিহিত একটা লোক, দুই পা মেলে উনি দাঁড়ায় আছে ওনার সামনে। আর পিছন থেকে যে ওই মহিলা উনি লাফায় লাফায় রাসেল ভাই ওনার সামনে আসতেছে। তো উনি এটা দেখার পরে ওই মহিলাটা যখন লাফায় লাফায় সামনে আসতেছিল, তো ওনার দিকে একটা বিৎকির একটা হাসি দিতেছিল তখন। তো হাসিটা দিয়ে যখন ওনার সামনে চলে আসে, তখন আমার দাদা নিজেরা ঠিক রাখতে পারেনি, তখন উনি সেন্সলেস হয়ে পড়ে ওইখানেই। তো পরের দিন সকালে রাসেল ভাই ওই যে খালে যারা মাছ ধরতেন, জাল পাতা ছিল, জাল দিয়ে মাছ ধরতেন বর্ষাকালে। তো এক লোক এরকম সকালবেলা যে ওনার জাল উঠানোর জন্য আসে। তো আসার পরে নাকি দাদার মুখ থেকে যেটা শুনছিলাম, ওনারে সেন্সলেস অবস্থায় পাইছে ওইখানে। তো পাওয়ার পরে পরের দিন দাদার বাসায় নিয়ে আসে। তো দাদার প্রচণ্ড জ্বর ছিল গায়ে। তো জ্বরটা থাকার পরে ওনার বাবা, আমার দাদার যে বাবা, তো উনি আবার মসজিদে ইমামতি করতেন। তো উনি ঝাড়ফুঁক করেন। পরে আমাদের এলাকায় স্থানীয় এক পীরের কাছে নিয়ে যায়, চন্দ্রমণির এক পীর। তো ওনার কাছে নিয়ে যাওয়ার পরে এই ঝাড়ফুঁক টুক করে, তারপরে ওনার সাথে কোনো সমস্যা হয় না রাসেল ভাই। এই ছিল আমার প্রথম ঘটনা। থ্যাংক ইউ সো মাচ। আমরা আপনার ঘটনার জন্য আপনাকে ধন্যবাদ জানাই। আমরা চলে যাব আমাদের প্রথম অতিথির কাছে আরও একবার তার দ্বিতীয় ঘটনাটি শোনার জন্য। এই ঘটনাটি একটু বড় আগের তুলনায়, এবং বড় ঘটনা আপনারা সবসময় পছন্দ করেন আমি জানি, এবং এই ঘটনাটি আশা করছি আপনাদের ভালো লাগবে। চলুন শুনে আসি আমাদের প্রথম অতিথির দ্বিতীয় ঘটনা। থ্যাংকস রাসেল ভাই। হাই দিস ইজ এরশাদ অ্যাগেইন। রাসেল ভাই, এটাও কাওয়া নিয়ে ঘটনা, বাট ইট টুক প্লেস অন 2014। জি। তখন আমি সেম সিমেন্ট কোম্পানিতে কাজ করি, বাট আমি তখন প্ল্যান্ট থেকে আই ট্রান্সফার ইন ঢাকা সেলস টিম। আমার টেরিটরি ছিল হচ্ছে আপনার সাভার থেকে আরচিয়া পর্যন্ত, অ্যান্ড আমার ডিস্ট্রিবিউশন অফিস ছিল মানিকগঞ্জে। তো আমি করতাম কি, সকালবেলা একদম ফজরের পরে চলে যেতাম ওখানে গিয়ে, লাইক 9টার দিকে আমি আমার অফিস অ্যাটেন্ড করতাম। তারপর সারাদিন কাজ শেষে আবার 8টা-9টা দিকে চলে আসতাম। তো একদিন আমার একটা ফ্যামিলি ফাংশন ছিল। তো আমরা বাসা আসতে আসতে লাইক 2 o'clock হয়ে গেছে, মিডনাইট। তো আমি চিন্তা করলাম যে এখন আর কী করবো, কী ঘুমাবো, একসাথে আমি এখন ইয়েতে চলে যাই, মানিকগঞ্জে এখনই চলে যাই, ড্রাইভ করে যাবো, ড্রাইভ অ্যান্ড কার ড্রাইভ করে যাবো। তো ওখানে গিয়ে রেস্ট নিয়ে সকালবেলা না যাচ্ছে, সো এটাই আমি বেটার ফিল করলাম। দেন আই লাইক 2:30 মিডনাইট আমি স্টার্ট করলাম বাসা থেকে, তখন স্কাটনেই থাকি। তখন ওখান থেকে আমি যাচ্ছি, তো এয়ারপোর্ট রোড হয়ে, এয়ারপোর্ট রোড গিয়ে আমি আপনাকে যেটা আগে বলেছি যে আমি রেডিসনের পর থেকে অকটেন নিয়ে ওটা একটু জাস্ট একটু ফাস্ট ড্রাইভ করতাম কারটা। তো অ্যাজ ইউজুয়াল আমি ওটা করে এখন মনে করেন যেখানে লেমিডোডিয়ানটা আছে হোটেল, তারপরে পিডিবির অফিসটা পার হয়ে আরেকটু দূরে গেলে যখন মোটামুটি কাওড়া ব্রিজটা ভিজেবল, মানে মোটামুটি একদম স্পষ্ট দেখা যায়, আমি খেয়াল করলাম যে একটা লোক একটু উঁচু হয়ে আস্তে আস্তে রাস্তা ক্রস করছে, মানে আপনার লেফট থেকে রাইটে যাচ্ছে। কিন্তু আমি গান শুনতেছিলাম, আবার মানিকগঞ্জে যাব, হয়তো অন্য কিছু চিন্তা করতেছিলাম। আমি যদি একটু কনসেন্ট্রেশন দিতাম ওদিকে, আপনি একটা যে খেয়াল করবেন যে ওখানে কিন্তু আপনার কোনো গ্যাপ নেই, যেখান থেকে লোকটার মানে পার হয়ে ও রাস্তা দিয়ে চলে যাবে, ওইটা কিন্তু নেই, ওটা কিন্তু মানে গ্যাপলেস একটা। তো আমি দেখলাম যে উনি পার হয়ে মানে রাস্তাটা ক্রস করতেছে। আমি করলাম কি, যেহেতু আমার গাড়ি লাইক 100-110-এ, আমি আস্তে করে একটু বাঁদিকে স্টিয়ারিংটা কাটলাম যে বাঁদিক দিয়ে আমি বের হয়ে যাবো। সাডেনলি ইটস লাইক মেবি আমার গাড়িটা 100-150 ইয়ার্স ওই লোকটা থেকে দূরে সে উল্টা দৌড় দিছে, জাস্ট উল্টা দৌড় দিছে, আচ্ছা। উল্টা দৌড় দিছে, উল্টা দৌড় দিয়ে মানে তখন মানে আমি আমি তো এমনিতে আপনার বাঁদিকে স্ট্যান্ডটা কেটে বাঁদিকে ঘুরে যাই, এখন যে উল্টা দৌড় দিছে আমার তো আর কিছু নাই, আমি তো ওই স্পিডে আমি আই ক্যান ব্রেক মাই কার, কারণ আমার গাড়ি উল্টে যাবে। আমি তখন ডান দিকে স্ট্যান্ডে ঘুরেছি, আর অটো স্ট্যান্ডটি জোরেই ঘুরে গেছে। আমি ওই লোকটাকে উড়াই দিয়ে চলে গেছি, উড়ে, এবং আমি আমার গাড়িটা খুব জোরে গিয়ে আমার ডিভাইডের সাথে ইয়ে করলাম। তখন ওই গাড়িটা ছিল ফান কার্গো, একটা ফান কার্গো, ওটার হ্যান্ড ব্রেকটা হচ্ছে আপনার ইয়েতে পায়ে। পায়ে, লেফট পায়ে, আর ব্রেক তো আছে, আমি দুইটা একসাথে চেপে ধরছি। চেপে ধরে আমার রাইট সাইডটা ফুললি ড্যামেজ হয়েছে, গাড়িতে স্টপ হয়ে গেছে। আমার কিছু হয়নি আলহামদুলিল্লাহ, আমার সিট বেল্টটা বাঁধা ছিল। আমি বসে বসে চিন্তা করতেছিলাম যে একটা তো মানে স্পট ডেড হয়ে গেল। কিন্তু ওয়ান থিং আছে ভাই, যখন ওই লোকটার উপর দিয়ে আমার গাড়িটা যায় আমি কিন্তু কিছু ফিল করি না, কিন্তু আপনার একটা চলন্ত গাড়ির মধ্যে আপনি যখন কিছু একটা আপনাকে কিছু বাধা দিবে, আপনার গাড়িটা কিন্তু একটু ফিল করবেন, শেক করলো বা কিছু বাড়ি খেলা একটাই হবে। আমি কিন্তু কিছু ফিল করিনি। আমি অনেকক্ষণ বসেছিলাম গাড়ির মধ্যে, বসে চিন্তা করতে এখন কী হবে। এর মধ্যে যদি ইটস লাইক 3টা, সোয়া 3টা বাজে তখন রাত। 2-4 জন লোক অলরেডি একটা বাস থেমে গেছে, একটা বাস থেমেছে, কী হয়েছে। তখন আমি ডান দিকের দরজাটা খুলতে পারতেছিলাম, বাঁ দিকের দরজা দিয়ে নামলাম। নেমে আমি তো চারিদিকে তাকাচ্ছি, রক্ত বা মানে ব্লাড বা লোকের বডিটা কিন্তু কিছুই দেখতে পাচ্ছি না। নাথিং ইজ দেয়ার, এভরিথিং ক্লিয়ার। এখন সবাই আমাকে জিজ্ঞেস করতে, কী হয়েছে ভাই, কীভাবে অ্যাক্সিডেন্ট করলে, রাস্তায় তো কোনো গাড়ি ঘোড়া নাই। কিন্তু আমার মুখ থেকে তো কোনো আওয়াজ নেই, আমি তো আওয়াজ করতে পারতেছি না, বিকজ আমি তো ওই যে ডেড বডিটা খুঁজতেছি কোথায়।
একটা আমি তো- অ্যাক্সিডেন্ট করে ফেলেছেন, আপনার ভালো লাগছে না এই কারণে। এক্স্যাক্টলি নো, কারণ অপরাধ আমি বোধ জানি যে হচ্ছেন আপনার আপনি গাড়িটা প্রচন্ড। ভেঙে ফেলবে, হ্যাঁ। এমনিতে আমার তো আমাকে মার দিবে, এটা তো আমি কনফার্ম। জি। কিন্তু মানে লাকিলি আর আনফরচুনেটলি আর ফরচুনেটলি আমি কিছুই পারলাম না আসলে। ইট ওয়াজ লাইক এ ফেক একটা জিনিস। এবং আমার মনে হয় রাসেল ভাই, যে অনেকে বলে যে কেন অ্যাক্সিডেন্টটা হয় ওখানে, দিস দ্য ওয়ান রিজন আই ফাউন্ড ইট আউট ইন মাই লাইফ, যে দিস ইজ দ্য রিজন। অনেকে বলে, অনেকে বলে না। এই যে অনেক দূর উনি গেল, আবার দৌড় দিল উল্টা দিকে, দ্যাটস দ্য রিজন। এবং তারপরে ওই লোকজনে কয়েকজন ধরাধরি করে আমার গাড়িটা ঠেলে একটু রাস্তার বাদিকে নিয়ে গেল কর্নারে। দেন অনেকক্ষণ বসেছিলাম, নেক্সট 6টার দিকে ওপারে একটা গ্যারেজ থেকে অনেক কষ্ট করে লোকজন এনে গাড়িটাকে মোটামুটি একটু মানে যত দাঁড় করানো হলো। দাঁড় করানো হলো। তো আমি ওইটা নিয়ে মোটামুটি আর যেতে পারলাম না মালিকগঞ্জে, ব্যাক টু দ্য প্যাভিলিয়ন, বাসায় চলে আসলাম। জি। এই আর কি স্যার, দ্যাট ওয়াজ ওকে। মাই আমি স্টোরি। এই ২ টা ঘটনা আমি চাইছিলাম যে আপনি একসঙ্গেই বলবেন। এই ২ টো হুম। ঘটনা তো কাওলার ঘটনা। কিন্তু হ্যাঁ, আপনার সাথে ছাতকেও ঘটনা ঘটেছিল। হ্যাঁ, হ্যাঁ, সেই ছাতকে। ঘটনাটা আমি আপনার কাছ থেকে একটু জানতে চাই যে ঘটনাটা আপনার ছাতকে ঘটেছিল। দ্যাট ওয়াজ তখন ছাতকে তো দ্যাট ওয়াজ ইন 2007। জি। আমি 2005 এ সিমেন্ট প্ল্যান্টে জয়েন করি। 2007 তো আমার একটা রুটিন ছিল, যেহেতু আমার ফ্যামিলি ঢাকা থাকতো। আমাদের প্ল্যান্টে কিন্তু একদিন ছুটি, অনলি ফ্রাইডে। হুম। আর এমনি ঢাকা অফিসে 2 দিন ছুটি। তো আমি করতাম কি, বৃহস্পতিবারে আমার অফিস শেষ করে রাতে বাসে উঠতাম। সকাল ৪টার দিকে ঢাকা নামতাম। আবার ফ্রাইডে একটা লাইক 10 o'clock আমি এখান থেকে বাসে উঠতাম। পরদিন স্যাটারডে ছাতকে নেমে আবার অফিস করতাম। হুম। তো ছাতকে পৌঁছাতে এখান থেকে যেহেতু রাত ১০টা ১০:৩০ লাস্ট বাস, এরপর আর বাস নেই, ছাতকে ডাইরেক্ট বাস। তো আমরা ওখানে গেলে আমরা যেখানে থাকতাম ছাতকে, ওটা ছিল প্ল্যান্টের পরে লাইক আরো 1.5 কিলোস। ওটাকে আমরা হাউজিং কমপ্লেক্স বলতাম। আমরা ইম্পর্টেন্ট 48 মেম্বার্স মানে 48 এমপ্লয়িজ আমরা কন্টিনিউয়াসলি ওখানে থাকতাম। ওটা করতে হলে আমাদের সুরমা নদীতে ক্রস করতে হতো। আচ্ছা। আমাদের ইঞ্জিন বোট ছিল, বাট ইঞ্জিন বোটগুলো 6টার আগে চলতো না, ডিউ টু দ্য সেফটি রিজন। ওটা রাত 10টার সময় ক্লোজ হয়ে যেত, মানে আমাদের সি শিফট চলে আসার পর হুম, ক্লোজ। হুম। তারপরে আবার সকাল 6টার সময় আবার স্টার্ট করতাম আমরা। তো ওটাও আমার আন্ডারে ছিল। সো আমি তো মানে বিং দ্য ইনচার্জ, আই ক্যান ভায়োলেট দ্য রুলস, হুম, এটা হুম। পলিসি, তাই না? তো আমাদের নদীর এপারে যারা আমরা এরকম ফ্রিকোয়েন্ট ঢাকা ট্রাভেল করতাম, নদীর এপারে একটা গেস্ট হাউস ছিল। তো আমরা ওই ২-৩ ঘন্টা ওই গেস্ট হাউসে রেস্ট নিতাম। তো মে মাসে 2007 এর মে মাসে আমি এরকম একটা ইয়েতে এরকম যাই, শুক্রবার ঢাকা থেকে রওনা করি। তো রওনা করবার রাত ২টার মধ্যে আমি সিলেটে পৌঁছে যাই, বিকজ ওয়েদার ওয়াজ কুল। কিন্তু সিলেট থেকে শুরু হয় আপনার অঝোর বৃষ্টি। এত আর ছাতকের ওদিক থেকে এমনিতে বৃষ্টি খুব সবসময় বেশি বেশি হয়, হয়, অনেক হ্যাঁ। বেশি হয়। হুম, তারপরে আমরা মোটামুটি 3:30টার মধ্যে ছাতকে পৌঁছে যাই। তো আমি যেহেতু একটা করতেছি কথা বলার জন্য, কোনো কথা মুখ থেকে আসতেছে না। ওই যে আপনার বাথরুমের যে অল্পটুকু আলো, যে ঘরটা আলো হয়ে আছে, সাডেনলি আমার পায়ের দিকে নজর গেছে, দেখি যে একজন দাঁড়ানো আমার পায়ের কাছে। ইটস লাইক হাইট হবে আপনার হার্ডলি 3 ফিটস, কালো কুচকুচে, মানে বাচ্চাদের মতো তার মানে একদম। একদম মানে কুচকুচে কালো, 3 থেকে 3.5 ফিট লম্বা। কোনো ইয়ে নাই, তার মধ্যে কোনো মানে এক্সপ্রেশন নাই আরকি। নরমাল, কিন্তু তার বাঁ হাতটা আমার পায়ের উপরে দেয়া। এবং দ্যাটস দ্য রিজন আমি আমার পুরো কোনো বডি আমি মানে নাড়াতে পারতেছি না। না নাড়াতে পারছি না, আমার মানে শ্বাস করতে পারতেছি না। আমার তো মনে হচ্ছে যে আমার শ্বাস-টাস সব বন্ধ হয়েছে। তো তখন আমি সূরাতুল ইখলাস পড়া শুরু করলাম। আমার ওই একটাই, আমি একবার হুজুরে বলে দিয়েছিল আমাকে পড়তে। আমি ওইটা ছাড়া আমার এখন কোনো কারণে এইটাই আমার মনে আসে। তো আমি পড়া শুরু করছি। ১ বার ২ বার পড়ছি, ৩ বার পড়তে হয় না, সবকিছু ফাইন। এভরিথিং ওকে। আমি উঠলাম, বিছানা দিয়ে উঠলাম। উঠে বাথরুমটা বন্ধ করে দিয়ে রুম লাইটটা জ্বালাই দিলাম। জ্বালায় আবার শুইছি। এবার আমি করলাম কি, ডান দিকে না ফিরে লম্বালম্বি শুয়ে বাঁ হাতটা চোখের উপরে দিয়ে রাখছি, যেন মানে লাইটটা আড়াল করার জন্য। আলগা দিয়ে শুইছি। এবং আমার মনে হয় যেন তখনই ঘুমায় পড়লাম। আবার ১০-১৫ মিনিট মনে হয় আবার সেইম অবস্থা। এখন আমি যে আমার হাতটা যে নাড়াবো, হাতটা যে সরাবো, আমি হাতটা সরাতে পারতেছি না। আমি অল্প, অল্প তাকায় যা দেখলাম, দেখি যে আমার হাতগুলো ইটস লাইক ইলেকট্রিক্যাল থাম্ব। ইলেকট্রিক্যাল যে পিলারগুলো আছে, এরকম হুম। মোটা একটা হাত। আমি কিভাবে সরাবো? মানে এত মোটা হয়ে এত গেছে। মোটা আমার হাত লাগতেছে আমার কাছে, যে আচ্ছা। এত মোটা এবং এত ওয়েট যে আমি এটা সরাতে পারতেছি না হাতটা। ওজন অনেক বেশি মনে ওজন হচ্ছে। অনেক বেশি। হুম, এবং আমি কোনোদিন ফিরতেও পারতেছি। তো আমি আবার পায়ের দিকে তাকাই দেখি ওই লোকটা দাঁড়ায় আছে ঠিকই। লোকটা বলবো না, মানে কোনো কিছুর সাথে তার আমি আই ক্যানট সে যে এটা এরকম দেখতে, ওরকম দেখতে। ইটস লাইক এটা একটা আকৃতি। ইটস হিউম্যান আকৃতি, মানে কারো shape একটা। শেপ, হুম। রাইট, রাইট। তো তখন আমি কি করবো? আমি আবার সূরাতুল ইখলাস পড়া শুরু, এবার পুরোপুরি ২ বার পড়লাম, ৩ বার পুরোপুরি পড়লাম। তখন দেখলাম যে সব একদম এভরিথিং নরমাল। তখন আমি নেমে সিকিউরিটি ডাক দিলাম যে, "তুই একটা চেয়ার নিয়ে এখানে বস, আমার রুমের সামনে একটু ঘুমাই।" এটা করতে, করতে ফজরের আজান দিল। দেন তো আলহামদুলিল্লাহ ওযু করে নামাজ পড়লাম। নামাজ আদায় করে তারপরে এভরিথিং হলো। কিন্তু মানে এফেক্টটা যে হলো, আমি 8:30 আমাদের অফিস ছিল, যখন অফিসে গেলাম প্রচণ্ড জ্বর। এবং ২টার সময় আমাকে প্ল্যান্ট ম্যানেজমেন্ট বাই এয়ার ঢাকা পাঠালো। এবং আমি কন্টিনিউয়াসলি ৭ দিন প্রচণ্ড জ্বরে ভুগলাম। আমার ফ্যামিলি অনেক সাফার করেছে ওই সময়টায়। এবং ৮ দিনের দিন আমি আবার প্ল্যান্টে জয়েন করলাম আরকি গিয়ে। দ্যাট ওয়াজ মাই থার্ড স্টোরি।
লাইক থ্যাংক ইউ সো মাচ। আপনার ঘটনার জন্য আপনাকে অনেক অনেক ধন্যবাদ এবং আশা করছি আপনাদেরও ভালো লেগেছে এবং সামনে দিয়ে দেখতে পাচ্ছে ডাক্তারখানা বন্ধ আছে, এমনি দোকানও বন্ধ। তো দেখে সামনে দোকানের লোক আছে, এসে বলে ডাক্তারবাবু আমরাই ফোন করেছিলাম, আপনি চলুন আমাদের সাথে। দিয়ে লোক দুটো ওদের মানে ওর বন্ধুকে ভ্যানে করে নিয়ে যায়, রিক্সা ভ্যান যেটা হয় সেই ভ্যানে করে নিয়ে যায়। তো নর্মালি ভ্যানে বসেই যায়। তো জিজ্ঞেস করছে বাবার কি হয়েছে, বলতে বুঝতে পারছি না, আপনি গেলে বুঝবেন। নর্মালি পেশেন্টের কাছে যায়, সে পেশেন্টের কাছে গিয়ে পেশেন্টকে দেখে, সেরকম কোনো সিরিয়াস কন্ডিশন না যদিও, কিন্তু তবুও দুখানা ইনজেকশন টিটানাস দেয় পেশেন্টকে, দিয়ে একটা প্রেসক্রিপশন লিখে দেয়। প্রেসক্রিপশন লিখে বলে এই ওষুধটা এখনই লাগবে দিতে, আপনি কোথাও ডাক্তারখানা থেকে আনুন। দিয়ে বলে যে ও আপনাদের এখানে ডাক্তারখানা তো বন্ধ, এক কাজ করুন আমি ফোন করে দিচ্ছি, আমার চেম্বার থেকে নিয়ে আসুন কাউকে পাঠিয়ে। তার মধ্যে একজন মানে ওই দুটো ভদ্রলোকের মধ্যে সে বলে এই ওষুধগুলো লাগবে, ঠিক আছে দিন। পুরোপুরি ও হতবাক হয়ে যায়। সেই লোকটা কাগজটা নিয়ে খালি বাইরে বেরালো, দিয়ে ঢুকলো সবকটা ওষুধ হাতে নিয়ে। তো একটু অবাক হয়ে জিজ্ঞেস করতে যাবে, দিয়ে ভাবলো যে থাক আগে মেডিসিনটা দিয়ে দিই। ভালো কথা মেডিসিন দিয়ে ও ব্যাক করে, বলে ঠিক আছে এবার আমি বেরিয়ে যাবো, আমার দেরি হয়ে যাচ্ছে, এই মেডিসিনগুলো দিয়ে দেবেন, আর যদি কোনো রকম প্রবলেম হয় কাল সকালে উঠে হাসপাতালে বা ডাক্তারকে দেখিয়ে নেবেন। তো নর্মালি ওরা ফিস দিয়ে দেয় বন্ধুকে, ফিস দিয়ে বলে ওনার বাবা বলেন যে ডাক্তারবাবুকে ছেড়ে আসো ভ্যানে করে। তো ডাক্তার বলে যে না বন্ধুটা আমার বলে যে থাক আমায় ছাড়তে হবে না, আমি এখান দিয়ে নর্মালি কিছু পেয়ে যাবো। তো ভালো মতো জানতো যে ও কিছুই পাবে না, কিন্তু ও মানে ভরসা করে উঠতে পারছিল না ওর ওই দুই ভাইকে, এমনকি ওর বাবাকেও। তো নর্মালি বেরিয়ে যায়, বেরিয়ে যাওয়ার পর দেখে দূর দিয়ে একটা লোক আসছে ভ্যানে করে। নর্মালি ও ভ্যানটা দাঁড় করানোর পর সেই লোক বলে আগে কি হয়েছে বলুন, বলছে আমাকে একটু স্টেশন অব্দি ছেড়ে দেবেন। তো সেই লোকটা একটুখানি মাথা চুলকে বলছে ঠিক আছে বসুন স্যার, কিন্তু আমার ভ্যানে তো একটা ডেড বডি আছে, আপনারা ভয় পাবেন না তো, অসুবিধা নেই তো। ও নর্মালি বলে যে না ডেড বডি আছে তো কি হয়েছে, বলছে ও তখন ভ্যানওয়ালাটা বলে ও আপনি তো ডাক্তার স্যার, আমি ভুলেই গেছিলাম। ও আরো অবাক হয়ে যায়, ও ভ্যানওয়ালাকে জিজ্ঞেস করে যে তুমি কি করে জানলে আমি ডাক্তার, বিকজ ওর গলায় কোনো স্টেথোস্কোপ এইসবও ছিল না। তো ভ্যানওয়ালা হেসে ভ্যান চালাতে শুরু করে। তো একটা পর্যায়ে ও ভ্যানওয়ালাকে জিজ্ঞেস করে তোমাদের গ্রামে এরকম ফাঁকা কেন, এত কোনো কিছু দোকান সব বন্ধ হ্যান এরকম কেন। তখন বলে আপনি বুঝে যাবেন ঠিক স্যার। যে স্টেশনের কাছে এসেই লোকটা এবার বলছে পিছন দিয়ে ও শুনতে পাচ্ছে কেউ চিল্লাচ্ছে ওই ওই দাঁড়া এরকম সামথিং। তো ভ্যানওয়ালাকে বলছে এই দাঁড়াও কেউ কারা আসছে মনে হচ্ছে। তখন ভ্যানওয়ালা বলে ও কিছু না। তখন বন্ধুটা বলছে না না তুমি দাঁড়াও দিয়ে ও নেমে যায় এক প্রকার বন্ধুটা। তখন ভ্যানওয়ালা ভ্যানটা স্টপ করে, ও যখন পেছন ঘুরে দেখে ভ্যানওয়ালা নেই, কিন্তু ও এসে গেছে স্টেশনের সামনে। এমন সময় দু চারটে লোক আসে, এসে বন্ধুটাকে ধরে বলে আপনার তো সাহস কম না, আপনি এরকম আমার বাবার লাশটাকে এইভাবে করে ভ্যানে নিয়ে চলে যাচ্ছেন চুরি করে, আপনি কে, আপনাকে পুলিশে দেবো হ্যান ত্যান। ও পুরোপুরি আঘাত থেকে পড়ে। ও তখন ডাইরেক্ট নিজের বিবরণ দেয় যে আমি অমুক, কিন্তু বিবরণ দেওয়ার সময় ও পুরোপুরি প্রায় বলতে গেলে সেন্সলেস হয়ে পড়ে, এরকম অবস্থা। ও যে লোকগুলো সামনে ছিল তার মধ্যে দুজন লোককে দেখে, যে পেশেন্ট দুখানার যে বাড়ির ছেলে দুইজন ওকে পিক করতে এসেছিল তাদের দুজনকে, দিয়ে বলে আমি তো আপনার বাড়িতে গিয়ে আপনার বাবাকে দেখে এলাম, আপনি এবার আমাকে চোর বলছেন। ওই লোক দুটো মানে যারা এসেছিল চারজনের মধ্যে ওই দুটো লোক ওর দিকে তাকিয়ে থাকে, বলে আমার বাবাকে দেখে এলেন, এটা কার লাশ। যখন লাশটার মানে তোলে পর্দাটা কাপড়টা তোলে, তখন দেখছে ও যেই পেশেন্টকে দেখেছিল তার লাশ ওটা। সঙ্গে সঙ্গে ওইখানে অজ্ঞান হয়ে পড়ে। এটাও অনেকে মানতে চায় না যে ডাক্তার যারা ভূতে বিশ্বাস করে না বা প্যারানর্মাল অ্যাক্টিভিটিস তাদের সাথে হতে পারে না। ও আমাকে নিজে বলেছে যে ও নিজেও বিশ্বাস করতো না এইসবে, বাট এরকম একটা অ্যাক্টিভিটিস হওয়াতে সত্যি সেন্সলেস হয়ে পড়ার পর স্টেশনে ওইখানে স্টেশন মাস্টার যে আছে তার রুমেই ওকে নিয়ে যাওয়া হয়। সব লোক ওকে গোল হয়ে ঘিরে ধরেছিল। ও যখন মানে সেন্সলেস অবস্থা থেকে ওঠে, যখন ওর চোখে মুখে জল ছেটানো হয়, তারপরে ও নিজের পরিচয় দেয় যে অমুক ডাক্তার একজন ওইখানে। তো স্টেশন মাস্টার ওকে চিনতে পেরেছে, তো তোর বাবা থ্রুতে সামথিং এরকম কিছু একটা ব্যাপার। তো স্টেশন মাস্টারকে পুরোপুরি ঘটনাটা বলে। তখন সবাই অবাক হয়ে যায় যে কিভাবে এটা পসিবল, এমনকি ওদের যে লোকগুলো ছিল তাদের বাড়ির পুরো মানে বাড়িটা কোন জায়গায় কি বৃত্তান্ত সবকিছু এভরিথিং বলে দেয়। তো এরকম একটা ঘটনা ঘটেছিল। ঘটার পর ও ঠিক করে যে দুটো পেশেন্ট হলেও হয়তো কাউকে সাথে নেবে কিংবা উইদাউট এনি ইনফরমেশন ওইভাবে যাবে না। তো এই ঘটনাটাও আমার কাছে শেয়ার করেছিল। আমি জানি না এটা কার কার ভয় লেগেছে, বাট আমার মনে হলো আমি তাই পাঠালাম। যদি ভালো লাগে রাতেল ভাই তাহলে শোনাবেন। Hoot FM. The night comes alive. বিশ্বাস করা না করাটা আপনার ব্যাপার।
ইয়েস, বিশ্বাস করা বা না করাটা আপনার ব্যাপার। ইউ আর লিসনিং টু রেডিও ফুরফুরা এফএম। ঘড়িতে সময় রাত ১টা এবং আশা করছি আমাদের যে ঘটনাগুলো এগুলো আপনাদের ভালো লাগছে এবং এছাড়াও আমাদের আরও একটা অডিও ক্লিপ রয়েছে। হাফেজ মাইনুদ্দিন ভাই আমাদের সঙ্গে আছেন এবং আমাদের সঙ্গে আছে আরও একটা ইমেইল। সেই ইমেইলটা আমি পড়ে শোনাবো এবং আমাদের সঙ্গে আরও বেশ কিছু গেস্টরা রয়েছেন যারা তাদের ঘটনা শেয়ার করবেন। খুব ছোট্ট করে আমরা আমাদের আচ্ছা, ওনার ঘটনাটা আগে শুনে ফেলি। প্রথম যে অতিথি তার ঘটনা খুব ছোট্ট করে শুনে ফেলবো এবং তারপরে আমরা আসবো হাফেজ মাইনুদ্দিন ভাইয়ের কাছে। এবং হাফেজ মাইনুদ্দিন ভাইয়ের কাছে আসার আগে আপনাদের যদি কোনো কোয়েশ্চেন থাকে সেই কোয়েশ্চেনগুলো আমাদের করতে পারেন, আমরা তার কাছে এসে জিজ্ঞেস করে নিতে পারি। চলে যাচ্ছে আমাদের দ্বিতীয় অতিথির কাছে। আপনার ঘটনাটা খুব ছোট্ট করে প্লিজ বলবেন। থ্যাংক ইউ রাসেল ভাই। তো আমার দ্বিতীয় ঘটনাটা হচ্ছে ভাইয়া, আমরা যখন 4th সেমিস্টারে পড়তাম টেক্সটাইলে, তো আমার একটা ফ্রেন্ড আমার ডিপার্টমেন্টই, তো ওর একটা বোন ওর বোনের বিয়েতে আমার ইনভাইট করছে। তো আমাদের তখন এক্সাম শেষ, সেমিস্টার ফাইনাল শেষ। তো ওর বোনের বিয়েতে আমরা গেছি, তো যখন বন্ধ ছিল তো আমরা 4টা-5টা ক্লোজ ফ্রেন্ড যারা ছিলাম তারাই গেছি। তো যাওয়ার পরে সাধারণত বিয়ের পরের দিন আন্টির প্রচণ্ড মন খারাপ ছিল, তো আন্টি আসতে দিতে চাইতেছিল না আমাদেরকে। তো আন্টির রিকোয়েস্টে ওই দিন থাকি আমরা ওদের বাসায়। তো ওদের বাসায় থাকার পরে ওই যে ফ্রেন্ডটার বাসায় গেছি ওর নাম ছিল অ্যালেন। তো এটা বরিশালেরই কোনো একটা জায়গায় সম্ভবত, কারণ আমি নামটা বলতে চাচ্ছি না জায়গাটার। তো ওইখানে আমরা থাকি। তো চিন্তা করলাম অনেকদিন পর অনেকগুলো ফ্রেন্ড একসাথে, তো আমরা কিছু একটা মজা টজা করি। তো আমরা চিন্তা করলাম কি আজকে একটা বারবিকিউ পার্টি দিব। তো সাধারণত আয়োজন করা হয়েছে বারবিকিউ পার্টি। তো সন্ধ্যার পরে এটা করার পরে তো এইটা পার্টিটা করতে করতে আমাদের প্রায় 12টা বেজে গেছে। তো 12টা বাজার পরে আমরা ফ্রেন্ডসরা মিলে গল্প করতেছিলাম। তো গল্প করতে করতে এক টাইমে গল্পের ফাঁকে একটা টপিক চলে আসে, ভূতের টপিক। তো ভূতের টপিকের মধ্যে আমাদের একটা ফ্রেন্ড ওর নাম রাশেদ। তো ও বেশি কিউরিয়াসিটি ছিল ওর বেশি, আর সুজন নামে একটা ফ্রেন্ড ছিল, ওরা মোটামুটি কিউরিয়াসিটি ছিল। তো ওরা ওই অ্যালেনে জিজ্ঞাসা করতেছে তোদের এখানে কি কোনো ভৌতিক প্লেস আছে? তো অ্যালেন বলতেছে যে হ্যাঁ আছে, একটা শ্মশান আছে, তো ওইখানে নাকি ভূত প্রেত অনেক কিছু দেখা যায় শুনছি আগে। তো ওরা বলতেছে যে চল আমরা এখনই যাবো ওইখানে দেখতে যাবো। তো আমার আরেকটা ফ্রেন্ড ফয়সাল ও বলতেছে থাক যাওয়ার দরকার নেই, আমিও বেশি ইচ্ছুক ছিলাম না যাওয়ার জন্য। তো এবং ওইখানে যে ঘটনাটা ঘটে সেটা তো আপনার নিজের চোখে ঘটেছে, রাইট? হ্যাঁ ওইখানে আমি ঘটেছিল গিয়েছিলাম। ওইখানে সেটা বলেন আমাকে একটু। তো যখন আমরা নদীর পাড়ে যাই, মানে শ্মশানটা ছিল নদীর পাড়ে। জি। তো আমরা গল্প করতেছিলাম কিছু ফ্রেন্ড 4-5 জন মিলে বাইরে, আর ওরা আমাদেরকে না জানায় ওই যে রাশেদ আর সুজন আর অ্যালেনকে সাথে নিয়ে ওরা মন্দিরের এই শ্মশানের ভিতরে ঢুকে গেছে। তো শ্মশানটা ছিল 2টা গেট আছে ভাই, একটা পিছনে গেট একটা সামনে গেট। পিছনে গেটটা ছিল একটু ঝোপঝাড় ভাঙা ছিল, সামনে গেটটা খোলা ছিল। তো ওরা ভিতরে যায় নাকি দেখতেছে, পরে ওদের মুখ থেকে আমি যেটা শুনছি দেখতেছে তখন রাত তো প্রায় 1টা থেকে 1:30 হবে আনুমানিক, তখন নাকি একটা লাশ পোড়ানোর জন্য আনছে। আচ্ছা। তো 2 জন লোক একটা লাশ পোড়ানোর জন্য লাশটা রেডি করতেছে আসলে কাঠটার দিয়ে। তো ওরা অবাক যে এত রাতে লাশ পোড়ানোর তো কোনো কথা না, আর 2 জন লোক কেন আসবে লাশ পোড়াইতে? তো ওরা দেখতেছে। তো হঠাৎ করে যখন ওরা এটা খেয়াল করলো যে লাশের গায়ে যখন আগুন ধরায় দেওয়া হয়, যে কাঠে আগুন ধরায় দেওয়ার পরে দেখতেছে ওরা হঠাৎ করে এই লোক 2 জন নাই। তো ওরা তো বেশ অবাক, ওরা ভাবলো হয়তো আশেপাশে থাকতে পারে অন্য কোথাও। তো ওরা আসলে দেখতে চাচ্ছে যে আসলে কিভাবে লাশটা পড়ে। তো ওটা দেখার পরে ওরা দেখতেছে কি রাসেল ভাই, ওরা সবচেয়ে বেশি অবাক হয় যখন লাশের গায়ে আগুন ধরায় দেওয়া হয়, ওরা নাকি ওই লাশটা নাকি আস্তে আস্তে উঠে এরকম বসে পড়ছে। তো বসে পড়ার পরে ওরা তো মানে ওদের বেশ ভয় পাইতেছে। তো ওই লাশটা নাকি জিব্বাটা বের করে এরকম হা করে আছে। তো অ্যালেন যে ও তো স্থানীয় ছিল, ও বুঝে ফেলছে, ও নাকি ওই পরে ওর মুখ থেকে শুনছিলাম ও নাকি চিনছে জিনিসটা। তো ওইটা ছিল এরকম যে ওই যে লাশটা ছিল উনি নাকি ওদের এলাকায় 2 মাস আগে ওনার বউয়ের সাথে ঝগড়া হওয়ার পরে উনি নাকি গলায় ফাঁস দিয়ে মারা গেছিল। তো ও সবচাইতে বেশি ও বুঝার পরে ওই যে সুজন আর রাশেদ বলতে দোস্ত এখানে 1 মিনিট না চল এখান থেকে। তো আল্লাহর নাম নিতে ছিল ওরা। তো মানে এমন অবস্থা হইতেছিল ওরা সামনে গেট দিয়ে না বের হয়ে ওরা নাকি পিছনে গেটে দৌড় দিছিল। তো একজন দৌড় দিছে, এমন অবস্থায় আমরা আবার বাইরে মানে দেখলাম যে 10-15 মিনিট ধরে ওদেরকে খুঁজে পাচ্ছি না। তো ওদেরকে আমরা খোঁজ করতে শুরু করলাম। তো আমি ওদেরকে ফোন দিতেছি, ওরা ফোন পিক করতেছে না। তো আমরা বেশ চিন্তিত হয়ে গেলাম। পরে আমরা মন্দিরের ভিতরে যাই আস্তে আস্তে ওদেরকে খুঁজতে যাই, দেখি যে মানে আমাদের ফোনে টর্চ ছিল, তো টর্চ জ্বালায় রাত্রেবেলা অন্ধকারের মধ্যে ওদেরকে খুঁজতে যায় দেখি যে একজন মন্দিরের কোনায় বসে, ওই যে অ্যালেন ও কাঁপতেছে মন্দিরের কোনায় বসে, আর যে সুজন ছিল ও আরেকটু সামনে গেটের পিছনে ঝোপের মধ্যে ও সেন্সলেস অবস্থায় পড়া। তো ওই অ্যালেনকে ধাক্কা দিয়ে বলতেছি কি হয়েছে, তো ও কোনো কথা টথা বলতে পারতেছে না, চুপচাপ। পরে আমরা বুঝতে পারি যে হয়তো বড় খারাপ কিছু দেখছে। পরে ওদেরকে ওইখান থেকে নিয়ে আসি মন্দির থেকে। তো আমরা বাসায় নিয়ে আসি, ওর আর যে সুজন ওরও পানি টানি দিয়ে সেন্স ফিরানোর পরে বাসায় নিয়ে আসি। তো আয়শা আর আন্টির কাছে কিছু বলি না, চুপচাপ শুয়ে থাকি। তো পরের দিন রাসেল ভাই ওই যে অ্যালেন আর সুজন ওদের প্রচণ্ড জ্বর আসে গায়ে। তো গায়ে জ্বর আসার পরে তো আমরা আমাদের সময় হয়েছে আমরা বাড়িতে চলে আসি, সুজনকে ওই জ্বর অবস্থায় নিয়ে আসি, আরেকটা ফ্রেন্ডকে পাঠিয়ে দিই ওর বাড়িতে পৌঁছানোর জন্য। তো ওই সুজনের প্রচণ্ড জ্বর আসে। পরে ওর নাকি সুজনের এমন অবস্থা হয়েছিল যে ও খাবার দাবার প্রায় বন্ধ হয়ে গেছিল, খাইতে টাইতে পারতো না, আস্তে আস্তে শুকায় যেত এমন অবস্থা। তো পরে ওরে কোনো একটা কবিরাজের কাছে যায় ওর আম্মা নাকি। তো যাওয়ার পরে ওরে জিজ্ঞাসা করে, কবিরাজ নাকি পুরো ঘটনার ডিটেলসটা বলে ওর আম্মারে। আচ্ছা। তো এরকম একটা কাহিনী হতো বা ওর লাইফে ঘটছিল। তো এরপরে সুজন হ্যাঁ স্বীকার করে ওর আম্মার কাছে সব কিছু। তো ওরে কিছু মানে একটা গোসলের মতো দেয়, ট্রিটমেন্ট করে, যে 7 ঘাটের পানি না ওর গোসল দেয়। আর রাসেল ভাই সবচেয়ে কষ্টদায়ক যেটা, আমাদের যে ফ্রেন্ড অ্যালেন যার বাসায় আমরা গেছিলাম ওর বোনের বিয়েতে, তো ওই ফ্রেন্ডটা 6 মাস পরে নাকি ও নিজে
সুইসাইড করে। ও ছিল আমাদের মধ্যে সবচেয়ে মেধাবী একটা ফ্রেন্ড। আচ্ছা, আমার ডিপার্টমেন্টের রেজাল্টটা খুব ভালো, তো এটা আমাদের কাছে ছিল খুব কষ্টদায়ক একটা ঘটনা ভাই। থ্যাংক ইউ সো মাচ। আপনাকে অনেক ধন্যবাদ এবং আমি চলে যাবো এখন হাফেজ মাইনুদ্দিন ভাইয়ের কাছে এবং আশা করছি যে আপনারা সবাই আমাদের সঙ্গে পুরোটা সময় আছেন এবং মাইনুদ্দিন ভাইয়ের একটা ঘটনা আমরা শুনে আসবো এই মুহূর্তে। মাইনুদ্দিন ভাই বলেন যে কোন ঘটনাটি আপনি বলবেন এখন এবং সেটি কী নিয়ে? জি, আরেকবার বলতে হবে কাইন্ডলি। জি, আসসালামু আলাইকুম। ওয়েলকাম সালাম। ঘটনা আমি বলবো, স্বপ্নের মাধ্যমে যে মানুষের দেখা করে সেই বিষয়টা নিয়ে আমাকে একটা লোক এই কথাটা বলছে। হুম, গত সপ্তাহে আমাদের প্রোগ্রামটা এটা ছিল, তারপর জি। আমার সাথে এই লোকটা শেয়ার করে এরকম। উনি মধ্যবয়সী একটি লোক, উনি সাংসারিক কিছু অশান্তির কারণে তো তার পরিকল্পনা ছিল সে আত্মহত্যা করবে। তার প্রেশান অশান্তি, জি। তো তার পরিকল্পনা ছিল যে আমি আত্মহত্যা করব, আত্মহত্যা করলে আমি সব কষ্ট থেকে মানে ভালো থাকবো। তার এটাই চিন্তা ভাবনা ছিল যে আমি আর দুনিয়াতে থাকবো না, আমি চলে যাব। তো এই পরিকল্পনা অনেক দিন ধরে তার নাকি ছিল, তাই সে একদিন গাজীপুরও ঘুরে আসছে যে কীভাবে সে আত্মহত্যা করতে পারে। আত্মহত্যা যেদিন করবে এর 2 দিন আগে সে খুব ভালোভাবে নামাজ পড়ে এবং সবার সাথে ভালো ব্যবহার করে, কথাবার্তা ভালো বলে এবং সে দড়ি কিনে নিয়ে আসে। সে এরকম চিন্তা করলো যে আমি রাত্রিবেলা যাব দেরি করে, যেন রাত 1টা-2টার দিকে আমি গাছের মধ্যে ঝুলে ফাঁস দিয়ে মরে যাব। আচ্ছা, তো সেই কথা মতো সে এইরকম রাত্রিবেলা সে গাজীপুরে রওনা দেয় ঢাকার থেকে। সে যেখানে গেছে গাজীপুর, উনি আবার ধূমপান করতো। তো সেই বনটার ভিতরে, বাগানটার ভিতরে গিয়ে বসে খুব চিন্তা করতেছে যে করবে কি করবে না সে, এবং খুব টেনশনে ধূমপান করতেই ছিল। ওই সময় মুহূর্তে একটি পাগল তার কাছে আসে, একেবারে খুব পাগল। ওনার কাছ থেকে সে সিগারেটটা হাতে নিয়ে সেই পাগলটা টান দিয়ে শুরু করে, মানে ধূমপান করে। হুম, হুম, ওনার হাতে যে দড়িটা ছিল সে পাগলটা দেখে এবং সে পাগলটা তার কাছ থেকে দড়িটা কেড়ে নিয়ে সে গাছের মধ্যে ঝুলিয়ে সে পাগল নিজেই আত্মহত্যা করে। আচ্ছা, এই আত্মহত্যা করার সময় তার চেহারাটা বিভৎস হয়ে যায় এবং সেই ব্যক্তি আমাকে বলল যে যখন ওই পাগলটা আমার চোখের সামনে এই কাজটা করলো, আমি এমনভাবে ভয় পেলাম যে ওকে বাঁচাবো না কী করবো সেটা আমি জানিনি, আমি ছুটে পালালাম। আচ্ছা, এমন ছুটে পালালাম, সেই থেকে এখনো ঘুমের মধ্যে বললো যে রাত্রে ঘুমাবো বা দিনেই ঘুমাই, হুম। সেই পাগলটা আমাকে ডাকতে থাকে যে আসো আমার কাছে এবং তুমি ফাঁসি দাও। হুম। সে এখনো বললো যে আমি যে দিনের বেলাও ঘুমাতে সময় ওই পাগলটাকে দেখতে পাই, রাত্রে বেলা ঘুমাইলেও আমি সেই পাগলটাকে দেখতে পাই। আমাকে ঘুমের মধ্যে শুধু বলে আসো আমার কাছে, তুমি এসে ফাঁসি দাও। আচ্ছা, তো এই পর্যন্ত তারিখগুলো চলতেছিল। সে ডাক্তারের পরামর্শ নিয়েছিল, তাকে ঘুমের ওষুধ দেওয়া হয়। হুম, হুম, উনি বললো ঘুমের ওষুধ খাওয়ার পরেও উনি দীর্ঘ সময় এই এই পাগলটাকেই দেখে। হুম। অর্থাৎ সে পাগলটাকে কখনো দেখে নেই, সে পাগলটাকে চেনে না। সেদিন সেই গাজীপুর যাওয়াতে তার কাছে একটু সামান্য বসলো হুম। এবং সেই উনি নিজে আত্মহত্যা করবে, কিন্তু সেখানে সেই পাগলটা যে আত্মহত্যা দেখালো, হুম। এখন সেটাও বললো যে পাগলটা কি ভালো লাগলে আমার ঘটনাটি পড়ে শোনাবেন। হ্যাঁ, এটাই আমাদের ভূত এফএম শুনতে শুনতে সবাই সাহসী হয়ে যান। তখন ভয়ঙ্কর ঘটনা অনেকের কাছে মনে হয় যে না, খুব একটা ভয়ঙ্কর হলো না, এটা তো একটা প্রবলেম। বাট আমাদের কাজ সেটাই, ভয় দেখানো এবং ভয়ের মাধ্যমে যে আনন্দ আছে সেই আনন্দই সবার কাছে পৌঁছে দেওয়া, রাইট? সো আমরা এখন যেটা করব সেটা হচ্ছে আরও একটা অডিও ক্লিপে যাব এবং সেই অডিও ক্লিপটি শুনে আসবো এবং আশা করছি যে এই অডিও ক্লিপটিও আপনাদের ভালো লাগবে এবং তারপরে আমরা কিছুক্ষণ পরে নতুন অতিথি নিয়ে ফিরে আসছি। সেই পর্যন্ত আমাদের সঙ্গে থাকবেন। স্টে টিউনড টু রেডিও ফুর্তি রেড এফএম অ্যান্ড ডিউ ফুর্তি। Hoot FM. The night comes alive. বিশ্বাস করা না করাটা আপনার ব্যাপার। আসসালামু আলাইকুম রাসেল ভাই। আসসালামু আলাইকুম ভূত এফএম এর সকল লিসেনার্সদের। আমার নাম আজিজুর রহমান সজল। আমি ঢাকা বিশ্ববিদ্যালয়ের ফিনান্স বিভাগ থেকে সদ্য গ্রাজুয়েশন কমপ্লিট করলাম। বলে রাখা ভালো, আজকে যে ঘটনাটা শেয়ার করতে যাচ্ছি সেটা হচ্ছে আমার বাসা কেন্দ্রিক। এর আগের ঘটনাটা বলে নেওয়া দরকার। 2008 সালের দিকে আমাদের বাসায় একজন ভাড়াটি আসে, যার নাম আমরা তাকে তাজুল আঙ্কেল বলে চিনতাম। তো ওনার ব্যবহার আচার আচরণ খুবই অদ্ভুত ছিল। অদ্ভুত বলতে স্বাভাবিক মানুষের মতো না। হঠাৎ করে চোখগুলা বড় করে আমাদের ভয় দেখাতো, বা হঠাৎ করে গাছে উঠে যেত, হঠাৎ করে এখানে চলে যেত, হঠাৎ করে দেখা যেত যে আমাদের বাসায় একটা করই গাছ আছে, করই গাছের উপরে উঠে বসে ভাত খাচ্ছে। তো এরকম অদ্ভুত অনেক বিহেভিয়ার ওনার মধ্যে লক্ষ্য করা গেল। তো একদিন হঠাৎ করে কি হলো, ওনার স্ত্রী আমাদের বাসায় এসে অনেক চিৎকার করে বলতে লাগলো আমার বাবাকে যে চাচা আসেন, আমার হাজবেন্ড যেন কেমন করতেছে। তো উনি মানে অজ্ঞান হয়ে যায় বা এরকম কিছু। তখন আমরা বুঝতে পারলাম যে উনি পজেসড ছিল। তো আমাদের ভাড়াটিয়া যারা ছিল সবাই চলে আসে একটা রুমে, উনি চলে আসে। তো ওনাকে পজেসড করে। ওনার ভয়েসটা রাতারাতি চেঞ্জ হয়ে একটা মহিলার ভয়েস আমাদের সবাইকে সালাম দেওয়া হলো। আমরা কথা বললাম,
আমার বাবা কথা বললো, তো অনেকে অনেক কিছু জানতে চাইলো, সে বললো। বলে যাওয়ার আগে ওই তাজুল আঙ্কেলের পজেস করা ওই পরীটা আমাদের এটা বললো যে আমাদের বাসায় অনেক বেশি রকমের একটা সমস্যা আছে। এখন কি রকম সমস্যা আমার বাবা যখন জানতে চাইলেন, তখন তখন বলা হলো যে আমাদের বাসার উপর দিয়ে জিন বা পরীদের চলাচলের একটা রাস্তা আছে, আমরা যেন কখনো তাদের ডিস্টার্ব না করি, তাহলে আমাদের ক্ষতি হতে পারে। আর যদি ডিস্টার্ব না করি তাহলে তারা আমাদের কখনো কোনো ক্ষতি করবে না। সো আমাদের বাসায় এরকম এই ঘটনাটা বলার পরে আমরা মোটামুটি একটু ভয় পেয়ে যাই। তারপরে একটা সার্টেন টাইম পরে তাজুল আঙ্কেল চলে যায়। তো আমরা আমাদের বাসায় প্রত্যেক দিন, মানে এরপর থেকে আমরা যখন জানতে পারলাম, আমরা সবাই খেয়াল করা শুরু করলাম। 2008 সালে আমরা আমাদের বাসায় ওঠার 6 মাস হয়েছে, তখনও আমরা টের পাই নাই। বাট যখন আমরা এটা জানতে পারলাম, তখন আমরা কিউরিয়াসিটি বশত রাত জাগতে শুরু করলাম। তো রাত জাগার পরে দেখা যাচ্ছে যে 2টা 2:30টার দিকে বাসার ছাদে ছুপ 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 মানে নুপুরের শব্দ। কখনো হয় না এরকম যে লোহার রড মাটিতে রেখে একজন হাত দিয়ে ধরে টেনে টেনে নিয়ে যাচ্ছে, মানে একটা গড় 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 একটা সাউন্ড হচ্ছে লোহার। সেরকম অদ্ভুত রকমের শব্দ সাউন্ড আমরা শুনতেই থাকি। তো এই ব্যাপারগুলো আমাদের কাছে নর্মাল হয়ে যায়। আমরা এখন পর্যন্ত এরকম শব্দ সাউন্ড সব প্রত্যক্ষ করতে থাকি, আমি শুনতে পারি। তো এইগুলো কোনো সমস্যা হয় না। একদিনের ঘটনা যেটা শেয়ার করার জন্য আজকে রেকর্ডিং পাঠানো, সেটা খুবই রিসেন্ট একটা ঘটনা এন্ড খুবই অদ্ভুত ছিল আমার সাথে। আমি এটার কোনো ব্যাখ্যা আসলে পাইনি। এন্ড সেটা হচ্ছে, আমি একদিন রাতে মুভি দেখে ঘুমালাম। আমার মনে আছে খুব জনপ্রিয় একটি মুভি আমাদের সার্ভারে আসেন, আমি দেখার পরে ঘুমালাম, স্পষ্ট মনে আছে। এন্ড ঘুমানোর পরে আমি ফিল করতে থাকলাম যে আমার কাঁধে প্রচন্ড ব্যথা হচ্ছে, প্রচন্ড ব্যথা হচ্ছে। তো স্বভাবতই ব্যথার জন্য আমি ঘুম ভেঙে গেল আমার। ঘুম ভেঙে যাওয়ার পর আমি আবছা আবছা আলোতে তাকালাম, দেখলাম যে তারা দেখা যাচ্ছে, তারা, আকাশের তারা। তারপরে আকাশও দেখা যাচ্ছে। আমি না বুঝতে পারছি না যে কি হচ্ছে। তারপরে আমি হঠাৎ করে মানে একটু যেন চোখ কচলালাম। চোখ কচলানোর পরে একটু স্পষ্ট ভাবে কনসিয়াসলি তাকানোর চেষ্টা করলাম। স্টিল তারা এবং আকাশ দেখা যাচ্ছে। দেন রাসেল ভাই, আই ডোন্ট নো ওয়াই এন্ড হাউ, আমি আবিষ্কার করলাম আমি ছাদের মধ্যে শুয়েছিলাম এন্ড আমার মাথার নিচে একটা ইট দেয়া ছিল। এন্ড দ্যাট ইজ ওয়াই আমার কাঁধ এবং ঘাড় প্রচন্ড রকমের ব্যথা করতেছিল। রাসেল ভাই, বলে রাখা ভালো, আমার কোনো স্লিপ ওয়াকের কোনো অভ্যাস বা কিছু ছিল না। এন্ড তারপরে আমি উঠলাম, আমার হাতে সবসময় ঘড়ি থাকতো, একটা ডিজিটাল ওয়াচ। তো আমি ঘড়িতে তাকালাম, দেখলাম 3:30টার মতো বাজ। আমি প্রচন্ড রকমের ভয় পেয়ে গেলাম। আমি দৌড়ে ছাদ থেকে নিচে নামলাম। নিচে নেমে আমি ভাবলাম যদি আমি ঘুমের মধ্যে চলে এসে থাকি দরজাটা খোলা থাকবে, বাট দরজাটা ভেতর থেকে লক ছিল। রাসেল ভাই, এটার ব্যাখ্যা আমি আজ পর্যন্ত পাইনি। এটা হচ্ছে আমার সাথে ঘটে যাওয়া 3-4 মাস আগের ঘটনা। তারও কিছুদিন আগে আরেকটা অদ্ভুত ঘটনা ঘটে। সেটা হচ্ছে যে আমরা যেহেতু সবসময় শব্দ শুনতাম বা কেউ কেউ কিছু কিছু অনুভব করতে পারতো, তো আমরা বিশ্বাস করতাম যে হয়তো আমাদের বাড়িতে কোনো সমস্যা আছে বা কোনো রকমের অ্যাবনর্মালিটি আছে। তো আমরা কি করতাম যে অনেক কিছু দেখে ফেললেও বা অনেক আনসার্টিন বা অ্যাবনর্মাল কিছু হইলেও আমরা সেটাকে ইগনোর করতাম। তো একটা দিন আমি হচ্ছে রাতের বেলা ফোনে কথা বলতে ছাদে যাই। ইটস অলমোস্ট 1টা-1:30 এরকম বাজে। আমি ফোনে কথা বলতে যাই। তো ছাদে যাওয়ার পরে আমি কথা বলার 5 মিনিট পর দেখতে পেলাম কোনো বাতাস নাই, কিছু নাই। আমাদের ছাদের যে এক্সট্রা রড গুলা বা মানে উপরে আরেক তালা বাড়ানোর জন্য যে কিছু রড থাকে, যেগুলো ইউজ করা হয় পরে যখন বাড়ি বানানো হবে, আরো বড় করা হবে, তো উপরের রড গুলা টং 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 করে কাঁপতে থাকে, টং 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 করে কাঁপতে থাকেন, অনেক বেশি পরিমাণে কাঁপতে থাকে, যেটাকে স্বাভাবিক কাঁপুনি মনে হবে না, যে বাতাসের জন্য কাঁপছে। আসলে ভাই বিশ্বাস করবেন না, আমার ভেতরটা পুরো নড়ে ওঠে। আমি ভয়ে জাস্ট কিছু করতে পারি না, জাস্ট ফোনের ওই পাশে আমি ফোনের মধ্যে এমন একটা ভাব করতে থাকি, ফোনে কথা বলতে বলতেই বলতে থাকি যে আর 5 মিনিট পরেই চলে যাবে। তো যখনই আমি বললাম যে আর 5 মিনিট পরে চলে যাব, শব্দ বা বাতাসে রড গুলা নড়া বন্ধ হয়ে গেল। আমি কথা বলতে থাকলাম। আমি যেহেতু বুঝতে পারলাম যে আমাদের বাসায় একটু মানে অ্যাবনর্মালিটি আছে বা আমাদের তো এখন পর্যন্ত কোনো ক্ষতি করে নাই, তো ওই ভরসায় আমি কথা বলতে থাকলাম। আমার খেয়াল ছিল না কতক্ষণ কথা বললাম। ঠিক 10 মিনিট বা 15 মিনিট পরে মানে আবার টং 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 করে শব্দ শুরু হলো। তখন আমি আসলে বুঝতে পারলাম যে আসলে আমার বুঝে এখন চলে যাওয়া উচিত। তো আমি কোনো কিছু করলাম না, ফোনটা পকেটে নিয়ে সুন্দর করে ছাদ থেকে নেমে চলে আসলাম। আসলে ভাই, এছাড়াও আমাদের বাড়িতে অনেক রকমের ঘটনা, আরো কিছু প্রত্যক্ষ জিনিসপত্র হয়েছে। আজকে সময়ের অভাবে বলতে পারলাম না। যদি আমার ঘটনা আপনার একটু পছন্দ হয়ে থাকে, আপনি আমাকে কল করতে পারবেন বা আপনি আমাকে টেক্সট দিতে পারবেন। শুভকামনা ভূত এফএমের জন্য। ভূত FM. The night comes alive. বিশ্বাস করা না করাটা আপনার ব্যাপার। ওয়েলকাম ব্যাক। শুনছেন রেডিও ফুড এফএম। আমি রাসেল আছি, সাথে ঘড়িতে সময় রাত 1:29 আর চলছে ভূত এফএম। এই মুহূর্তে আমাদের অতিথিরা আমাদের সঙ্গে আছেন এবং আমি চলে যাব আমাদের নতুন অতিথি একজন জয়েন করেছেন তার কাছে। আপনার নামটা প্লিজ একটু বলবেন, কোথা থেকে এসেছেন, তারপর আপনার ঘটনায় যাবো। হাই লিসেনার, আমি ইনজাম মামুনুল হক, আমি মেডিকেল টেকনোলজিস্ট। সেই সাথে আমার বড় ভাইয়া সুজন ভাই, জয়, এরা সবাই শুনছে, সবাইকে সাথে। আপনার ঘটনাটা বলেন প্লিজ। আসলে আমার ঘটনা গ্রাম্য একটা ঘটনা, আমার চাচার সাথে ঘটা। সো আমি যখন ছোট,
তখন এক্স্যাক্ট আমার বয়সটা মনে নাই, আমার কাছ থেকে ঘটনাটা শোনা। তো আমার চাচা এখন মারা গেছে, অনেক দিন হলো মারা গেছে। তখন আমার চাচা মাঠে গরু চড়াইতে যাইতো। তো একদিন আমার চাচা যথারীতি মানে মাঠে গরু চড়াইতে গেছে। তখন আনুমানিক কয়টা বাজে চাচা জানে না। সো চাচাকে নাকি নক দেওয়া হয়েছে যে গরু চড়াইতে যাবি না, এরকম বলে কেউ একটা শব্দ করছে। তো চাচা ঝট করে উঠা চলে গেছে। যখন গেছে তখন দেখে যে আশেপাশে সবই পরিষ্কার, সবই মানে আকাশ টাকাশ সব পরিষ্কার হয়ে গেছে। তখন চাচা গিয়ে দেখে যে সেখানে কেউই নাই, কৃষক যাই বলেন কেউই নাই। তো আমাদের গ্রামের সাথে রোডের পাশে একটা বট গাছ আছে। ছোটোবেলা থেকেই যেমন দেখছি এখনও তেমন দেখতেছি, অনেক আগের নাকি বট গাছটা। তো চাচা দেখে ওই বট গাছে একটা পা দিয়া অন্য মানে বিলের অপর প্রান্তের গ্রামে আরেকটা পা দিয়া একটা অবয়ব, বিকট আকৃতির একটা অবয়ব দাঁড়িয়ে আছে। তো চাচা সেটা দেখে সেখান থেকে দৌড়ে পালিয়ে এসে দেখে যে এখন ফজরে আজান দিচ্ছে। তো চাচা তারপর পরই অসুস্থ হয়ে যায়। তো বেশ কয়েকদিন অসুস্থ ছিল। এর কিছুদিন পরে আমার চাচা আস্তে আস্তে অসুস্থ হয়ে যায়। তো বেশ কিছুদিন পরে আমার চাচা মারা যায়। তো এখন কি কারণে মারা যায় এক্স্যাক্ট আমরা জানি না, বাট চাচার লিভারটা প্রবলেম হয়ে গেছিলো। এখন কোন রিলেটেড কি সেটা আসলে আমরা কেউ জানতাম না। এই ছিল আমার ঘটনা রাসেল ভাই। থ্যাংক ইউ সো মাচ আপনার ঘটনার জন্য, আপনাকে ধন্যবাদ। আমরা দেখতে পাচ্ছি যে আমাদের এখানে আরও একটা ইমেইল আছে, সেই ইমেইলটা আমি একটু পড়ে শোনাতে চাই আপনাদেরকে, এবং আশা করছি যে এটা আপনাদের ভালো লাগবে। এবং আমি এরকম প্রচুর ইমেল চাই, আসলে ইমেল পড়তে অনেক ভালো লাগে এবং আপনারাও পছন্দ করেন আমি জানি। এবং যারা লেখেন তারা খুব চমৎকার করে লেখেন, এরকম ইমেল আমি প্রচুর চাই, প্রচুর, যেটা সত্যি ঘটনা হলে সবাই ভালোবাসেন আসলে। যাই হোক, আমাকে লিখছেন রাসেল ভাই নমস্কার নেবেন, আমি আশু যশোর বিমানবন্দর রোড আরবপুর থেকে লিখছি। আজই প্রথম ভূত এফএমে কোনো ঘটনা পাঠালাম, যদি ঘটনাটি আপনাদের ভালো লাগে তাহলে এই ঘটনাটি। রকিবুল ইমতিয়াজ, ইমন খান হৃদয় আমাদের সঙ্গে আছেন, রকিবুল ইমতিয়াজ আমাদের সঙ্গে আছেন, মইনুর সাগর আমাদের সঙ্গে আছেন, জিকো রয় আমাদের সঙ্গে আছেন, সাইম আমাদের সঙ্গে আছেন রাকিব হাসান, হাসিবুল হাসান, জোবায়ের আহমেদ রোমিও আমাদের সঙ্গে আছেন, আমাদের সঙ্গে আরও অনেকেই আছেন। থ্যাংক ইউ ভেরি মাচ আমাদের সঙ্গে থাকার জন্য, এবং এতক্ষণ পর্যন্ত যারা শুনলেন আমাদেরকে তাদেরকে অনেক অনেক ধন্যবাদ। কথা হবে আবারও আগামী শুক্রবার, এবং তখন রমজান মাস শুরু হচ্ছে আমাদের এখানে এবং সমস্ত পৃথিবীতেই। আপনাদের সবাইকে পবিত্র রমজানের অগ্রিম শুভেচ্ছা, এবং আপনাদেরকে আশা করছি যে আমরা আগামী শুক্রবারে আবারও পাবো, এবং চমৎকার কিছু ঘটনা নিয়ে, চমৎকার কিছু অতিথি নিয়ে আবারও ফিরে আসবো। সেই পর্যন্ত সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, সুন্দর থাকুন, মোস্ট ইম্পর্টেন্টলি ফুর্তিতে থাকুন। টাটা। Radio Fupi 88 FM.